জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ একটু আলোচনা করার চেষ্টা করব চন্দনযাত্রা, ক্ষীরচূড়া গোপীনাথ, মাধবেন্দ্র পুরী লীলা। খুব সংক্ষেপে সকলে খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই মাধবেন্দ্র পুরী লীলা, এই লীলাটি আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার চতুর্থ পরিচ্ছেদে পাব। সকলকে অনুরোধ করব চৈতন্য চরিতামৃত বাড়িতে সকলেই রাখুন, এবং শুধু রাখলেই হবে না, অধ্যয়ন করুন, জানতে হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এই বইটি আপনারা সকলেই সংগ্রহ করে অবশ্যই বাড়িতে অধ্যয়ন করবেন। যাই হোক, যাকে দেওয়ার জন্য ক্ষীর পূর্ণ ভাণ্ড চুরি করে শ্রী গোপীনাথ নামক শ্রীকৃষ্ণ বিগ্রহ ক্ষীরচূড়া নামে অভিহিত হয়েছেন, যার প্রেমে বশীভূত হয়ে শ্রী গোপাল প্রকাশিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্র পুরী গোস্বামীকে আমি প্রণাম করি, আমি নমস্কার করি। মাধবেন্দ্র পুরী ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক। মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিল ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর মাধবেন্দ্র পুরীর গুরুদেব ছিলেন লক্ষ্যপতি তীর্থের। সুতরাং লক্ষ্যপতি তীর্থের শিষ্য মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছেন ঈশ্বরপুরী এবং অদ্বৈত প্রভু, এবং ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তো যাই হোক, একবার মাধবেন্দ্র পুরী তখন বৃন্দাবনে গেছিলেন। শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবনে, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন, প্রেমী মত্ত নাহি তার দিবারাত্রি জ্ঞান, ক্ষণে ওঠে ক্ষণে পড়ে নাহি স্থানাথান। তখন তিনি বৃন্দাবনে গেলেন। তখন বৃন্দাবনে তিনি যাওয়ার পরে একটি বৃক্ষের তলে নিচে বসেছিলেন। সে বৃক্ষের তলে বসে তিনি কিন্তু অযাচিত বৃত্ত করতেন, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু তিনি চাইতেন না। যে স্বেচ্ছায় যে দিত তার কাছ থেকে তিনি নিতেন বা পেতেন না, আর না দিলে তিনি কিছু পেতেন না। কোনো আহার তিনি পড়তেন না। যদি কেউ দিত তো দিত, না দিত তো না দিত, অযাচিত ভক্তি। তো সেই গাছের নিচে যখন বসে আছেন, তখন এক বালক সেখানে এক ভাণ্ড দুগ্ধ নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে, এবং সেই মাধবেন্দ্র পুরীকে সেই দুগ্ধের ভাণ্ডটা দিয়েছে এবং সেবন করার জন্য বলেছে। তখন সে বলছে, তুমি কে? তুমি আমাকে যে দুগ্ধের ভাণ্ড নিয়ে এসে আমাকে দিলে, আর তুমি এখানে অনাহারে আছো? আমার এখানে কেউ অনাহারে থাকে না। সে বালক বলছে যে আমি যে অনাহারে আছি এটা তুমি জানলে কেমন করে? আর তোমার পরিচয় কি? আমি গোপ, আমি গ্রামে এখানে থাকি। এই কথা বলে তুমি ভাণ্ড রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। তারপরে সে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিল। অপেক্ষা করতে করতে সেই বালকটি সেখান থেকে চলে যাওয়ার পরে তিনি আসছেন না। শেষ রাত্রে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যখন তিনি একটু স্বপ্নের মধ্যে দেখলেন যে সেই বালকটি সেই তার স্বপ্নে এসেছে এবং তাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে একটা কুঞ্জের মধ্যে। সেই কুঞ্জের মধ্যে নিয়ে গিয়ে বলছে, আমি এইখানেই থাকি, এইটাই আমার বাসস্থান, এখান থেকে তুমি নিয়ে গিয়ে তুমি অভিষেক করিয়ে প্রতিষ্ঠা করো, এখানে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার এখান থেকে নিয়ে চলো। যখন তার সেই তন্দ্রাচ্ছন্ন চলে গেল, সকাল হলো, তখন সেই গ্রামের লোকজনকে সে মাধবেন্দ্র পুরী রাখলো, পুরো ঘটনাটা তাকে জানালো। পুরো ঘটনাটা জানানোর পরে সেই কুঞ্জের মধ্যে দেখলো, হ্যাঁ আছে, সে গোপাল আছে। সেই গোপালকে সেইখান থেকে নিয়ে এসে তাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে প্রতিষ্ঠা করা হলো। প্রতিষ্ঠা করার পরে এইভাবে
2 বছর সেবা দিল। সে 2 বছর সেবা দেওয়ার পরে একদিন এই মতো বর্ষ 2 করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেব তবে সে জোড়ায়। তুমি মলয় চন্দন এসো, আমার শরীরে জ্বালা করছে। তখন সেই মাধবেন্দ্র পুরী কী করলেন, তার সেবার ব্যবস্থা করে, দুজনকে সেবার ব্যবস্থা করে সেখান থেকে তিনি গৌড় দেশে এলেন। গৌড় দেশে এসে অদ্বৈত প্রভুর বাড়িতে গেলেন শান্তিপুরে। সেখানে অদ্বৈত প্রভুকে দীক্ষা দিলেন। অদ্বৈত প্রভুকে দীক্ষা দেওয়ার পরে চন্দনের উদ্দেশ্যে তিনি রওনা হলেন। সেই চন্দনের উদ্দেশ্যে রওনা হতে হতে তিনি রেবুনাথে এসে পৌঁছালেন। সে রেবুনাথে এসে যখন পৌঁছালেন, তখন রেবুনাথে যে গোপীনাথের বিগ্রহ আছে, সেই গোপীনাথের বিগ্রহে সেখানে সন্ধ্যায় সে আরতি করা হয়েছে। সন্ধ্যা আরতির পরে তাকে ভোগ লাগানো হয়েছে। 12টি ভাণ্ডে, 12টি ভাণ্ডের মধ্যে সেই ক্ষীরের ভোগ লাগানো হয়েছে। তখন মাধবেন্দ্র পুরী সেই ক্ষীরের ভাণ্ড দেখে তার মনের মধ্যে উদয় হলো যে এই ক্ষীর যদি আমি আমার গোপালকে ভোগ লাগাতে পারতাম, জানি না এই ক্ষীরের স্বাদ কেমন, কী বা এর স্বাদ, তাহলে হয়তো খুব ভালো হতো। এরা মনের ইচ্ছা প্রকাশ করেছিল সেইখানে, ভাবগাহী জনার্দন। তাই সেইখানে কিছুক্ষণ পরেই তখন তিনি চিন্তা করলেন, তাই তো, আমার তো এরকম ভাবনা আসা উচিত নয়। এটা আমি কি ভাবলাম, এটা অন্যায় করছি, এটা ভুল, আমাকে তুমি ক্ষমা করো প্রভু। এই বলে সেই স্থান ত্যাগ করে কিছুটা দূরে যেখানে হাটের বসে, মোটামুটি ½ কিলোমিটার দূর, সেই গোপীনাথ বিগ্রহ থেকে যেখানে তিনি গেছেন, সে কিছুটা দূরে সেখানে কিন্তু তিনি রাত্রি যাপন করছেন। সে রাত্রি যাপন করার সময় এমন সময়ে সেই গোপীনাথ তার পূজারীকে স্বপ্ন দিচ্ছে। স্বপ্নে ঠাকুর আসি বলেন বচন, উঠোহ পূজারী দ্বার করহ মোচন। ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ, ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমারা না জানিলে তাহা আমার মায়ায়। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। তুমি ওঠো, উঠে মাধবপুরী জন্যে আমি 1 ভাণ্ড ক্ষীর চুরি করে রেখেছি, তুমি সেই ক্ষীর ভাণ্ড তাকে দিয়ে এসো। তখন সেই পূজারী স্বপ্ন থেকে যখন জাগ্রত হলো, তখন সেই বাড়িতে, সেই রুমে এসে ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে দরজাকে যখন খুললো, দেখলো হ্যাঁ 1 ভাণ্ড ক্ষীর রাখা আছে, যেখানে নির্দেশ মতো স্বপ্নে যা বলেছিল সেই মতো। সেই ক্ষীর ভাণ্ড নিয়ে সেইখান থেকে যখন, যেখানে মাধব আছে, মাধবেন্দ্র পুরী যেখানে রাত্রি বাস করছেন, সেইখানে সেই হাটের মধ্যে ½ কিলোমিটার হবে। এই কারণে বলছি ½ কিলোমিটার, কারণ আমি ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সাধু সঙ্গে, সৎসঙ্গে এবং গোপীনাথের কৃপায়। তো সে ½ কিলোমিটার মধ্যে সে মাধবেন্দ্র পুরীর ওখানে তার মন্দির আছে, গোপীনাথ মন্দির থেকে। সেখানে মাধব মাধব করে সে যখন পূজারী চিৎকার করছে, কে আছো মাধব, কে আছো মাধব, তখন মাধবেন্দ্র পুরী বলছে যে এত রাত্রে আমাকে কে ডাকছে, এত রাতে ডাকছে আমার নাম ধরে, যে আমি মাধব। তখন বলছে, তখন তাকে প্রণাম করেছে সেই পূজারী, তুমি ধন্য, তোমার জীবন ধন্য, তোমার জন্য আজ গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, এই নাও ক্ষীরের ভাণ্ড তুমি নাও। তখন সেই ক্ষীরের ভাণ্ডটা মাধবকে দিয়েছে। মাধব তখন চিন্তা করলো, সেই ক্ষীরের ভাণ্ড পাওয়ার পরে বলছে, আমার তো এখানে আর থাকা সম্ভব নয়, উচিত নয়, তাহলে তোমার প্রতিষ্ঠা, মান, যশ সব বেড়ে যাবে, তাহলে আমার এখনই এই স্থান ত্যাগ করা উচিত। কালকে যদি সকাল হতে হতে সকলেই সব চলে আসবে, এখানকার ভক্তবৃন্দ আমাকে দেখে তারা সম্মান করবে, শ্রদ্ধা করবে, প্রণাম করবে, কিন্তু প্রতিষ্ঠা, বৈষ্ণবদের প্রতিষ্ঠা হচ্ছে শুকুরের 20টা, তাই তারা প্রতিষ্ঠা তারা চায় না।
যদি আমরা হতাম তাহলে আমরা হইলে আমরা কি করতাম, আমরা হলে প্রথমেই হয়তো ভিডিও করে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে আগে পোস্ট করতাম আমাদের সম্মান যশ প্রতিষ্ঠার জন্য। কারণ আমরা তো ভালো ভালোগুলো পোস্ট করি, আমাদের ভালোর দিকটা আমরা পোস্ট করি, কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমাদের যে খারাপ গুণ, সে খারাপ গুণগুলো তো আমরা পোস্ট করি না, খারাপ গুণগুলো তো আমরা বলি না। তাই যাই হোক, সেই মাধবেন্দ্র পুরী চরণে প্রণাম, ধন্যবাদ, প্রণাম। সেইখান থেকে সকাল হতে না হতে সে মাধব কিন্তু চলে গেল পুরীর উদ্দেশ্যে, চন্দন যাত্রা, চন্দনের জন্য, চন্দন যে কাষ্ঠ। যাই হোক, সেখান থেকে মাধবেন্দ্র পুরী চলে গেলেন নীলাচল সেই চন্দন কাষ্ঠ আনার জন্য। সেখানে পুরীতে গিয়ে জগন্নাথ মন্দিরে যারা সেবায়িত আছেন সেই সেবায়িতের কাছে সমস্ত কথা তিনি বললেন। সেই সেবায়িতের কথা বলে যে এরকম আমার গোপালে চন্দন কাষ্ঠ, মলজ চন্দন লাগবে, তার জন্য সে রাজার কাছে গেছিল। সে রাজার কাছে থেকে সেই চন্দন সংগ্রহ করে দিয়েছিল। সেই চন্দন সংগ্রহ করে দুজন সেবককে পাঠিয়েছিল, কারণ মাধবেন্দ্র পুরী পক্ষে সেই চন্দন আনা সম্ভব ছিল না। এই চন্দন যাত্রাও পুরী জগন্নাথের হয়ে থাকে। সেই জগন্নাথ দেবও রাজা ইন্দ্রদম্নকে স্বপ্ন দিয়েছিল যে আমার শরীরে জ্বালা করছে, তুমি মলজ চন্দন আছে আমার পুরা শরীরে লেপন করো। তখন থেকে চন্দন যাত্রাও শুরু হয় জগন্নাথ মন্দিরে। যাই হোক, মাধবেন্দ্র পুরী সাথে দুটো সেবক দিয়ে সেই চন্দন কাষ্ঠ যখন নিয়ে এসে আসার পথে সে আবার সেই রেমুনাথে আসে। সে রেমুনাথে এসে সন্ধ্যায় তখন সে মন্দিরে থাকে। সে মন্দিরে আসার পর সে মন্দিরেই সেবা পায় এবং রাত্রি যাপন করে সেই রেমুনাথে। রাত্রি যাপন করে সেই রাত্রির মধ্যে আবার কিন্তু সেই গোপাল তাকে স্বপ্নাদেশ করছে যে মাধব তুমি ওইখানেই থেকে যাও, রেমুনাথেই তুমি থেকে যাও, এবং রেমুনাথেই ওই গোপীনাথেই তুমি চন্দন লেপন করো। আমি আর গোপীনাথ আলাদা কিছু নয়, একই। তাই ওইখানে চন্দন লেপন করলে আমিও পাবো, সুতরাং তুমি ওইখানেই থেকে যাও বলেছিল স্বপ্নাদেশ দিয়ে। তখন তিনি সেখানেই ছিলেন, সেই রেমুনাথে। সেইখান থেকে কিছুটা দূরে তার মন্দির আছে। সেই রেমুনাথে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, ক্ষীরের প্রসাদ পাওয়ারও সৌভাগ্য হয়েছিল, এবং সে ক্ষীরের প্রসাদ আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম। অমৃত, মানে না পেলে বোঝা যাবে না যে কী তার স্বাদ। তা যাই হোক, এই চন্দন যাত্রা যতদিন চলবে, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে, 21 দিন পর্যন্ত চলবে। বাড়িতে যাদের বিগ্রহ আছে, গোপাল আছে বা বিগ্রহ যাদের আছে, তারা তো অবশ্যই এই চন্দন যাত্রা সেবা দিচ্ছেন। আর যাদের বিগ্রহ নেই তাদের উদ্দেশ্যে বলবো, তাদের বাড়িতে অন্তত চিত্রপট তো আছে, সেই চিত্রপটেও চন্দন, অগ্রু এবং কর্পূর মিশ্রিত প্রত্যাহ দিন অন্তত এই কপালটাতে কিছুটা দেবেন। কপালে, এই কপালটাতে আপনারা একটু করে লেপন করবেন, তাদের সকলের মঙ্গল হবে, কল্যাণ হবে, সকলেই খুব ভালো থাকুন। নিতাই গৌর হরি গৌর, হরি গৌর, হরি গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।